আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের নতুন একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে কবিতাটি পড়ব এই কবিতার নাম হচ্ছে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত একটা কবিতা। মেইন কবিতায় যাওয়ার আগে চলো কবি সম্পর্কে আমরা কিছু জেনে নেই, যেখান থেকে প্রায় সময় এক্সামে প্রশ্ন চলে আসে। অ্যাবাউট দ্য পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন 7 এপ্রিল 17 অ্যান্ড ডেট অন 23 এপ্রিল 1850। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 7 এপ্রিল 1770 সালে জন্মগ্রহণ করেন এবং 23 এপ্রিল 1850 সালে মৃত্যুবরণ করেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য লিডার্স অফ রোমান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার। তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক মুভমেন্টের বিখ্যাত একজন লিডার ছিলেন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, রোমান্টিক মুভমেন্ট এইটা মানে কি? এই টার্মটার সাথে তো আমরা পরিচিত না। রোমান্টিক মুভমেন্ট কাকে বলে সেটা আমরা একটু পরেই জানব। হি ইজ অলসো নোন অ্যাজ ওয়ান অফ দ্য ল্যাক পোয়েটস বিকজ হি লিভড ইন দ্য ল্যাক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তিনি একজন ল্যাক কবি হিসেবেও পরিচিত ছিলেন, কারণ হচ্ছে তিনি ইংল্যান্ডের ল্যাক ডিস্ট্রিক্টে বসবাস করতেন। মোস্ট অফ হিজ পোয়েমস ফোকাস অন দ্য বিউটি অফ নেচার অ্যান্ড সিম্পল লাইফ। তার অধিকাংশ কবিতাই বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য এবং সাধারণ জীবনযাপন নিয়ে লেখা। হিজ মোস্ট ফেমাস বুক ইজ লিরিক্যাল ব্যালেডস। তার সবচেয়ে বেশি বিখ্যাত যে বই তার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। His well-known poems include I Wander Lonely as a Cloud, Tintern Abbey and The Solitary Reaper। তার বিখ্যাত কয়েকটি কবিতার নাম হচ্ছে I Wander Lonely as a Cloud, Tintern Abbey, The Solitary Reaper। এতটুক অংশে আমরা কবি সম্পর্কে কিছু জানলাম। এখান থেকে আমি যদি তোমাদেরকে বলি যেসব ইনফরমেশন খুব বেশি দরকার আমাদের, তা হচ্ছে ওনার জন্ম সনটা আর মৃত্যু সনটা। তিনি একজন রোমান্টিক মুভমেন্টের একজন লিডার ছিলেন, এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। তারপরে উনি একজন ল্যাক পোয়েট ছিলেন। তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লিরিক্যাল প্যালেট। এই কয়েকটা জিনিস আমাদের খুব বেশি মনে রাখতে হবে। এক্সামে এখান থেকে অনেক সময় প্রায় সময় প্রশ্ন চলে আসে। এখন আমাদের জানতে হবে, এই যে এখানে একটা ওয়ার্ড গেছে রোমান্টিক মুভমেন্ট, এই রোমান্টিক মুভমেন্ট মানে কি? তারপরে গেছে ল্যাক পোয়েট, এই ল্যাক পোয়েট মানেটা কি? রোমান্টিক মুভমেন্ট মানে কি আর ল্যাক পোয়েট মানে কি? এগুলো আমরা এখন জানবো। রোমান্টিক মুভমেন্ট। দ্য রোমান্টিক মুভমেন্ট ওয়াজ আ নিউ স্টাইল অফ রাইটিং ইন দ্য লেট 70s অ্যান্ড দ্য আর্লি 80s। রোমান্টিক মুভমেন্ট হচ্ছে একটা নিউ স্টাইলের লেখা, যেটা 1700 সালের শেষের দিকে এবং 1800 সালের শুরুর দিকে এই রোমান্টিক মুভমেন্টটা শুরু হয়। অর্থাৎ এটা লেখার নতুন একটি ধারা। রাইটার্স ইন দিস মুভমেন্ট ফোকাস অন নেচার, ফিলিংস অ্যান্ড ইমোশনস, ইমাজিনেশন, সিম্পল এভরিডে লাইফ, ফ্রিডম অফ থট। রাইটার্স ইন দিস মুভমেন্ট, এই মুভমেন্টের যারা রাইটার ছিলেন, লেখক ছিলেন, তারা নেচার, ফিলিংস, ইমোশন, ইমাজিনেশন, সিম্পল লাইফ, এভরিডে লাইফ, ফ্রিডম, এসব বিষয়ে প্রায়োরিটি দিয়েছেন। তাদের কবিতায় এসব জিনিস সম্পর্কে বেশি ওনারা লিখেছেন। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ লিডার অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক মুভমেন্টের একজন লিডার। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট পোয়েটস টু রাইট ইন দিস নিউ ওয়ে। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন সর্বপ্রথম কবি যিনি এই ওয়েতে লেখা শুরু করেছেন। হি সেইড দ্যাট পোয়েট্রি শুড বি অ্যাবাউট রিয়েল লাইফ অ্যান্ড নেচার, নট জাস্ট বিগ হিরোইক স্টোরিজ। তিনি বলে থাকেন যে কবিতা হওয়া উচিত রিয়েল লাইফ নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে, প্রকৃতি নিয়ে। কোনো হিরোইক স্টোরি, কোনো যুদ্ধের ঘটনা, এগুলো নিয়ে কবিতা লেখা উচিত না। হি রোড in simple language so that everyone could understand poetry. তিনি খুবই সিম্পল, খুবই সাধারণ ভাষা ব্যবহার করতেন কবিতার ক্ষেত্রে, যাতে সবাই সেটা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। তাহলে এই রোমান্টিক মুভমেন্ট সম্পর্কে আমরা কি জানলাম? রোমান্টিক মুভমেন্ট হচ্ছে লেখার একটি স্টাইল, যেটা 1700
সালের শেষের দিকে এবং 1800 সালের শুরুর দিকে শুরু হয়েছে। আর সর্বপ্রথম যিনি এই ধাঁচে লেখা শুরু করেন তিনি ছিলেন উইলিয়াম ওরসওয়ার্থ। এ কারণে ওনাকে রোমান্টিক মুভমেন্টের বিখ্যাত একজন লিডার বলা হয়। তারপরে ল্যাক পোয়েট। ল্যাক পোয়েট মানে কি দেখো, The Lag Poets were a group of three famous English poets, William Wordsworth, Samuel Taylor Coleridge, Robert Santee. এখানে বলেছে যে তিনজন কবির একটা গ্রুপকে ল্যাগ পোয়েট বলা হয়। তার মধ্যে প্রথমেই রয়েছেন উইলিয়াম ওরসওয়ার্থ, তারপরে হচ্ছে স্যামুয়েল টেইলর কলোরিজ, একে এসটি কলোরিজও বলা হয়, সংক্ষেপে এসটি কলোরিজ বলে, আর রবার্ট সাউথি। এই তিনজনকে একসাথে ল্যাগ পোয়েট বলা হয়। কেন এই তিনজনকে একসাথে ল্যাগ পোয়েট বলা হয় সেটা বলতেছে। They are called lag poets because they lived in the Lag district of the northwest England. তাদেরকে ল্যাগ পোয়েট কেন বলা হতো? তাদেরকে ল্যাগ পোয়েট বলা হতো কারণ তারা ইংল্যান্ডের ল্যাক নামক একটা ডিস্ট্রিক্টে বসবাস করত। আ প্লেস ফুল অফ ল্যাকস, হিলস অ্যান্ড ন্যাচারাল বিউটি, এমন একটা জায়গা যেখানে অনেক ল্যাক ছিল, অর্থাৎ অনেক হ্রদ ছিল, অনেক পাহাড় ছিল, সেখানে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা ভরা ছিল সেই জায়গায়। Their poems were inspired by nature, feelings and the beauty of the countryside. তাদের কবিতায় নেচার, ফিলিংস এবং কান্ট্রিসাইড, গ্রাম্য সৌন্দর্য, সেই সৌন্দর্য সম্পর্কে তাদের কবিতায় বলা হয়। উইলিয়াম ওরসওয়ার্থ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দ্য থ্রি। উইলিয়াম ওরসওয়ার্থ হচ্ছেন এই তিনজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। হি লিভড ইন আ হাউস কল্ড ডফ কটেজ ইন দ্য ল্যাক ডিস্ট্রিক্ট। তিনি ল্যাক ডিস্ট্রিক্টে যেই হাউসে বসবাস করতেন, যেই বাড়িতে উনি বসবাস করতেন, সেই বাড়ির নাম হচ্ছে ডফ কটেজ। এটা কিন্তু এক্সামে অনেক সময় চলে আসে। তাহলে ল্যাক পোয়েট সম্পর্কে আমরা কী কী জানলাম? তিনজন কবির একটা গ্রুপ, সেই গ্রুপকে ল্যাক পোয়েট বলা হয়। কে কে সেই তিনজন? উইলিয়াম ওরসওয়ার্থ, এসটি কলোরিজ অ্যান্ড রবার্ট সাউদি, এই তিনজনকে। আর এদেরকে ল্যাক পোয়েট কেন বলা হয়? কারণ তারা ইংল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট, ল্যাক ডিস্ট্রিক্ট, সেখানে ওনারা বসবাস করতেন। এই ডিস্ট্রিক্টটা কীরকম ছিল? ফুল অফ ল্যাকস, ফুল অফ ল্যাকস, হিলস অ্যান্ড ন্যাচারাল বিউটি। পুরোটার মধ্যেই অনেক বেশি হ্রদ, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে একদম পরিপূর্ণ ছিল। চলো এখন আমরা জেনে নিই এই কবিতার ইন্ট্রোডাকশন সম্পর্কে, অর্থাৎ এই কবিতা কি বিষয়ে এই কবিতা লেখা হয়েছে, কোন পার্সপেক্টিভে কবি এই কবিতাটি লিখেছেন। This poem is about a beautiful moment when the poet saw a large number of daffodils, a type of yellow flower, dancing beside a lake. This poem is about a beautiful moment when the poet saw a large number of daffodils. এই কবিতা খুব সুন্দর একটা মোমেন্ট সম্পর্কে এই কবিতায় বলা হয়েছে। সেই মোমেন্টটা কি? সেই মোমেন্টটা হচ্ছে কবি হঠাৎ করেই অনেক বেশি লার্জ নাম্বার অফ, অর্থাৎ অনেক বেশি ড্যাফোডিল ফুল দেখেছেন। এটা কিরকম ফুল? হলুদ রঙের একটা ফুল। ড্যান্সিং বিসাইড আ ল্যাক, একটা ল্যাকের পাশে নাচানাচি করতেছে, ড্যান্স করতেছে। ফুল কি কখনো নাচতে পারে? তার মানে কি ফুলগুলো বাতাসে দুলতেছে, কেমন যেন ফুলগুলো নাচতেছে। কবি হঠাৎ করে এই সুন্দর একটা দৃশ্য উনি দেখেন। This scene made him very happy, and even when he was alone later, the memory of those flowers gave him peace and pleasure. এখানে কি বলছে? This scene made him very happy. এই যে সিনটা, এই দৃশ্যটা তাকে খুবই আনন্দিত করেছে, এবং শুধু ওই সময়টাই তাকে আনন্দিত করে নাই, পরবর্তীতে তিনি যখন খুব একা হন তখন এই ফুলগুলোর স্মৃতি তাকে অনেক প্লেজার দিয়েছে, অনেক আত্মতৃপ্তি দিয়েছে। The poem shows the deep connection between nature and human feelings. এই কবিতায় দেখানো হয় ডিপ কানেকশন, খুব গভীর কানেকশন বিটুইন নেচার অ্যান্ড হিউম্যান ফিলিংস। প্রকৃতি এবং মানুষের যে অনুভূতি, এই দুইটার সাথে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেষ্টা করেছেন। ইট টিচেস আস দ্যাট স্মল মোমেন্টস ইন নেচার ক্যান গিভ আস গ্রেট হ্যাপিনেস। এই কবিতা আমাদেরকে শেখায় যে প্রকৃতির মধ্যে খুব ছোট একটা মোমেন্ট, খুব অল্প একটা সময় আমাদেরকে অনেক বেশি হ্যাপি করতে পারে, আমাদের জীবনে অনেক বেশি হ্যাপিনেস নিয়ে আসতে পারে। ইন দিস পোয়েম ওরসওয়ার্থ ইউজ ম্যানি লিটারারি ডিভাইসেস, সিমিলি, মেটাফর অ্যান্ড পার্সনিফিকেশন। এই কবিতার মধ্যে উইলিয়াম ওরসওয়ার্থ
অনেক লিটারারি ডিভাইস ইউজ করেছেন, অর্থাৎ সাহিত্যিক অনেক যন্ত্র, সাহিত্যিক অনেক স্টাইল, সাহিত্যিক অনেক মেথড উনি ব্যবহার করেছেন। কি যেমন সিমিলি, মেটাফর আর হচ্ছে পার্সনিফিকেশন। সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, এই তিনটা কি জিনিস, এগুলো আমরা বিস্তারিত জানতেছি একটু পরেই। তাহলে এই কবিতা সম্পর্কে আমরা কি জানলাম, যে কবি হঠাৎ করেই অনেকগুলো ড্যাফোডিল ফুল দেখেছেন, এটা হচ্ছে এক ধরনের হলুদ রঙের একটা ফুল। তখন তিনি অনেক আনন্দিত হয়েছেন। তারপরে শুধু ওই সময়টাই উনি আনন্দিত হননি, উনি যখন খুব একা থাকতেন, কোথাও একা একা বসে থাকতেন, তখন এই যে অনেক ফুলগুলো যে একটা স্মৃতি, এই স্মৃতি তাকে খুব বেশি আনন্দ দিত, তার মনে একটা প্রশান্তি কাজ করত। আর এই কবিতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নেচারের সাথে মানুষের, আমাদের হিউম্যান বিইংয়ের যে একটা কানেকশন, ডিপ কানেকশন, এই জিনিসটা আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারি। তারপর এখানে আমরা কি পড়লাম, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতার মধ্যে কিছু লিটারারি ডিভাইস ব্যবহার করেছেন, সিমিলি, মেটাফর অ্যান্ড পার্সনিফিকেশন। এই তিনটা কি জিনিস, এখন আমরা তা দেখব। সিমিলি. Simile means action between two different things using words like as, like, so. Simile is used when a poet wants to show that one thing is like another in some way. Simile মানে হচ্ছে comparison between two different things, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে কম্পারিজন করা, তুলনা করা, using words like as, like, so. As, like, so, in তিনটা ওয়ার্ড দিয়ে তুলনা করা। Simile is used when a poet wants to show that one thing is like another in same way. Simile তখনই ব্যবহার করা হয় যখন কবি বোঝাতে চান যে একটা জিনিস আরেকটা জিনিসের মতোই, যদিও দুইটা জিনিস ভিন্ন। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে কম্পারিজন করবে দুইটা ডিফারেন্ট জিনিসের মধ্যে, সেই কম্পারিজনটা হবে কিছু ওয়ার্ড দিয়ে, প্রথমত অ্যাজ, তারপরে হচ্ছে লাইক, তারপরে সো। উদাহরণ দেখো, এক্সাম্পল ফ্রম দ্য পোয়েম, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। আই ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়াই, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, আমি মেঘের মতো ঘুরে বেড়াই। এখানে দেখো মাঝে অ্যাজ রয়েছে, এখানে কিন্তু অ্যাজ, লাইক, সো যে কোনো একটা দিয়ে সিমিলি করা যায়। তাহলে কি বলছে, আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আই ওয়ান্ডার্ড, আমি ঘুরে বেড়াচ্ছিলাম, লোনলি অ্যাজ আ ক্লাউড, মেঘের মতো কি করেছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। মেঘ যেরকম একা একা আকাশে ঘুরে বেড়ায়, তেমনই আমি ঘুরে বেড়াচ্ছিলাম। দুইটা ভিন্ন জিনিস, একটা মানুষ, একটা কি মেঘ, দুইটা ভিন্ন জিনিসকে কম্পারিজন করছে কোন ওয়ার্ড দিয়ে, অ্যাজ দিয়ে, তার মানে কি এটা সিমিলি। তারপরে মেটাফর। আ মেটাফর ইজ আ ডিরেক্ট কম্পারিজন, ইট সেজ one thing is another thing even though they are different. It does not use like or as. Metaphor is used to create strong images and deeper meaning in poetry. Okay, এখানে কি বলছে, সিমিলি মানে তো বুঝলাম যে হচ্ছে তুলনা করে, দুইটা ভিন্ন জিনিসের সাথে তুলনা করে, কিন্তু কি ওয়ার্ড দিয়ে তুলনা করে, অ্যাজ, লাইক, সো, এরকম ওয়ার্ড দিয়ে তুলনা করে। মেটাফোরে কিন্তু এরকম না, মেটাফোরে কি হয়, মেটাফোরে ডিরেক্ট কম্পারিজন হয়। এটা দেখায় যে একটা জিনিস আর একটা জিনিসের মতো, যদিও দুইটা খুবই ভিন্ন জিনিস। আর এই কম্পারিজন যে করে, এখানে কোনো লাইক, তারপরে অ্যাস, এরকম কোনো ওয়ার্ড ব্যবহার হয় না, এরকম কোনো ওয়ার্ড ব্যবহার ছাড়াই ডিরেক্ট কম্পারিজন করা হয়। মেটাফোর ইজ ইউজ টু ক্রিয়েট স্ট্রং ইমেজেস অ্যান্ড ডিপার মিনিং ইন পোয়েট্রি। মেটাফোর কেন ব্যবহার করা হয় সেটা বলতেছে। মেটাফোর ব্যবহার করা হয় যাতে আমাদের মনে স্ট্রং ইমেজেস তৈরি হয়, যে কবিতা আমরা পড়ি সেটা নিয়ে যেন গভীরভাবে ভাবতে পারি, এবং কবিতার ডিপার মিনিং যেন আরও স্ট্রং হয়, সেজন্য মেটাফোর ব্যবহার করা হয়। এক্সাম্পল অফ মেটাফোর দেখো, টাইম ইজ আ থিফ। টাইম ইজ আ থিফ, সময় হচ্ছে চোরের মতো। তাহলে দেখো এখানে কি অ্যাজ আছে, লাইক আছে, কোনো কিছু আছে, ডিরেক্ট কম্পারিজন করছে। হি ইজ দ্য ব্ল্যাক শেপ অফ দ্য ফ্যামিলি। হি ইজ দ্য ব্ল্যাক শেপ অফ দ্য ফ্যামিলি, ব্যক্তিকে ব্ল্যাক শেপের মতো তুলনা করা হচ্ছে ফ্যামিলির সাথে। মাঝে কি কোনো অ্যাজ বা লাইক এরকম কিছু আছে, তার মানে কি এটা মেটাফোর, ডিরেক্ট কম্পারিজন হয়েছে। অনেকে আছে এই যে সিমিলি আর হচ্ছে মেটাফোর, এই দুইটা জিনিসের মধ্যে প্যাচ লাগায়, যাতে কোনো প্যাচ না লাগে সেজন্য এখানে সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে। তোমরা যদি এই চার্টের দিকে খেয়াল করো তাহলে তোমরা খুব অনায়াসেই খুব ভালোভাবে বুঝতে পারবা। দেখো, সিমিলি মানে কি, আ কম্পারিজন ইউজিং লাইক অর অ্যাজ, অর্থাৎ লাইক
অ্যাস এই ওয়ার্ডগুলো ইউজ করে কম্পারিজন করবে। আর মেটাফোর কি? ডিরেক্ট কম্পারিজন উইথাউট ইউজিং লাইক অর অ্যাস। এর মধ্যে লাইক অথবা অ্যাস এইসব শব্দ ব্যবহার করা ছাড়াই ডিরেক্ট কম্পারিজন করবে। সিমিলির একটা এক্সাম্পল, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। অ্যাজ কিন্তু ব্যবহার করা হয়েছে, তার মানে কি সে সিংহের মতো সাহসী। আর মেটাফোরের দিকে যদি আমরা তাকাই, হি ইজ আ লায়ন ইন দ্য ব্যাটেল, যুদ্ধের ময়দানে তিনি একজন সিংহ। তার মানে কি সিংহ মানে কি সিংহের মতো ওনার সাহস রয়েছে। বোঝা গেল? এখানে কিন্তু অ্যাজ নেই, এখানে অ্যাজ রয়েছে। তারপরে দেখো সিমিলির যে কম্পারিজন হয় সেটা হয় ইনডিরেক্ট, কারণ মাঝে ওয়ার্ড থাকে। আর মেটাফোরের যে কম্পারিজন হয় সেটা কিন্তু ইনডিরেক্ট হয় না, সেটা হয় কি ডিরেক্ট। তারপরে সিমিলি টু শো সিমিলারিটি ক্লিয়ারলি। আচ্ছা, দুইটা জিনিস যে একই রকম এটা একদম ক্লিয়ারলি বোঝার জন্য সিমিলি ব্যবহার করা হয়। আর মেটাফোর কেন ব্যবহার করা হয়? টু ইমপ্লাই ডিপার মিনিং অর সিম্বলিজম। কবিতার মধ্যে ডিপার মিনিং, ডিপ থট এগুলো আনার জন্য মেটাফোর ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখো আরেকটা কথা বলছে যে উইলিয়াম ওরসওয়ার্থ এই কবিতার মধ্যে সিমিলি ব্যবহার করেছে, মেটাফোর ব্যবহার করেছে, আবার পার্সনিফিকেশন এই লিটারারি টার্মটাও কিন্তু উনি ব্যবহার করেছেন, এই লিটারারি ডিভাইসটাও উনি ব্যবহার করেছেন। পার্সনিফিকেশন মানে কি? দেখো, পার্সনিফিকেশন ইজ হোয়েন ওয়ান লিভিং থিংস লাইক ফ্লাওয়ার্স, উইন্ড, ট্রিজ আর গিভেন হিউম্যান কোয়ালিটিস লাইক ড্যান্সিং, ফিলিং, টকিং। ইটস ইউজড টু মেক নেচার অর অবজেক্ট ফিল মোর অ্যালাইভ অ্যান্ড ইমোশনাল লাইক আ হিউম্যান বিং। এখানে কি বলছে? যার মধ্যে কোনো জীবন নেই, যে মানুষ না, তাকে মানুষের গুণ দেওয়া, এটাকেই বলে হচ্ছে পার্সনিফিকেশন। যেরকম ড্যান্সিং, ফিলিং, টকিং, এইসব গুণ যদি আমরা ফ্লাওয়ার, উইন্ড, ট্রি এগুলোকে দেই তাহলে তার মানে আমরা এখানে পার্সনিফিকেশন করলাম। ইটস ইউজ টু মেক নেচার অর অবজেক্ট ফিল মোর অ্যালাইভ অ্যান্ড ইমোশনাল লাইক আ হিউম্যান বিং। আর এই পার্সনিফিকেশন ক্যান ব্যবহার করা হয় প্রকৃতিকে অথবা যে অবজেক্টটার সাথে পার্সনিফিকেশন করতেছে সেই অবজেক্টটাকে, যাতে জীবন, তার ভিতরে জীবন আছে, একদম ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট তৈরি করার জন্য পার্সনিফিকেশনটা ব্যবহার করা হয়, যে সেও মানুষের মতো। এক্সাম্পল ফ্রম দ্য পোয়েম, দেখো 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. আচ্ছা, 10,000 saw I at a glance, অর্থাৎ একসাথে আমি 10,000 ডেফোডিল ফুল দেখছি, যারা কি করেছে? টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, যারা খুবই প্রফুল্লের সাথে মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচ করতেছিল। এখন বলো তো, ড্যাফোডিল ফুল ও কি নিজে নাচতে পারে? ও তো নাচতে পারে না, ও তো মানুষ না, ওর ভিতরে তো মানুষের কোনো কোয়ালিটি নাই। তারপরেও ওকে মানুষের কোয়ালিটি দেওয়া হয়েছে। নাচা তো মানুষেরই গুণ। এই মানুষের কোয়ালিটি যে ওকে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে পার্সনিফিকেশন। ওকে, এখন আমরা কবিতার স্ট্রাকচারগুলো জেনে নিই। টোটাল লাইন্স 24 লাইন্স। এই কবিতার মোট লাইন হচ্ছে 24টা। টোটাল স্টেঞ্জাস 4 স্টেঞ্জাস। এই কবিতার মোট স্টেঞ্জা কয়টা? 4টা। 6 লাইন্স ইন ইচ স্টেঞ্জা। প্রত্যেকটা স্টেঞ্জায় 6টা করে লাইন, তাহলে 4 6 24, মোট লাইন 24টা। রাইম স্কিম, ইচ স্টেঞ্জা ফলোস দ্য ABCC প্যাটার্ন। প্রত্যেকটা যে স্টেঞ্জা রয়েছে, এই যে 6টা স্টেঞ্জার প্রত্যেকটা স্টেঞ্জাই এই রাইম স্কিমটা ফলো করে, ABCC। আর এটা কি ধরনের একটা পোয়েম? ইট ইজ আ লিরিক পোয়েম। এটা হচ্ছে একটা লিরিক কবিতা। এখন চলো পুরো কবিতা লাইন বাই লাইন পড়া যাক। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, কবিতার নাম। ফার্স্ট স্টেঞ্জা, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড দ্যাট floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils beside the lake beneath the trees, fluttering and dancing in the breeze. আচ্ছা, ফার্স্ট স্ট্যান্ডা দেখো কি বলছে? আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। আই ওয়ান্ডার মানে হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, লোনলি একাকী, অ্যাজ আ ক্লাউড মেঘের মতো, আমি মেঘের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, যে মেঘ কী করে? পাহাড় উপত্যকার উপর দিয়ে ভেসে বেড়ায়। ফ্লোটস যেটা কী করে? ভেসে বেড়ায়। অর্থাৎ মেঘ যেমন পাহাড় পর্বতের এবং পাহাড় উপত্যকার উপরে ভেসে বেড়ায়, তেমনইভাবে আমি
একাকী ঘুরে বেড়াচ্ছিলাম। When all at once I saw a crowd. When all at once মানে হচ্ছে হঠাৎই। When all at once তখন হঠাৎই I saw a crowd, আমি একটা কিছু দেখতে পেলাম, একটা কিছুর দল দেখতে পেলাম। ক্রাউড মানে কি ভিড়, দল। A host মানে কি একটা ঝাঁক। A host of golden daffodils, সোনালি এক ঝাঁক সোনালি ড্যাফোডিল ফুল। হঠাৎ করে আমি কি করলাম, এক ঝাঁক সোনালি ড্যাফোডিল ফুল দেখতে পেলাম। ড্যাফোডিল ফুলগুলো কোথায়? বিসাইড দ্য লেক, লেকের পাশে। বিনিথ দ্য ট্রি, গাছের নিচে। তারা কি করছে? ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। ফ্লাটারিং মানে হচ্ছে দোলা, আর ড্যান্সিং মানে হচ্ছে নাচানাচি করা। ব্রিজ মানে হচ্ছে বাতাস। ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, বাতাসে কি করছে? হালকা বাতাসে তারা দুলছে আর নাচছে। তো এই যে ফার্স্ট স্ট্যান্জায় কবি বলতেছে যে মেঘ যেমন আকাশে একাকী ঘুরে বেড়ায়, তেমনি কোনো একদিন আমি একাকী ঘুরে বেড়াচ্ছিলাম, তখনই হঠাৎ করে কোনো একটা কিছুর একদল কোনো একটা জিনিস আমি দেখতে পেলাম। কাছে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে এক ঝাঁক ড্যাফোডিল ফুল। তারা বাতাসের তালে তালে নাচতেছে, মাথা দুলাচ্ছে, দুলে দুলে নাচতেছে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো তোমরা পড়ে নিও, খুব সহজেই ব্যাখ্যা লেখা আছে। সেকেন্ড স্ট্যান্জায় আমরা চলে যাই। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads and sprightly dance. এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্জা। আমরা লাইন বাই লাইন অর্থগুলো জানি। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। কন্টিনিউয়াস মানে কি সব সময়, একটানা। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, স্টার্স মানে হচ্ছে তারা, যেমন তারাগুলো একটানা জ্বলে ওঠে। আর টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, টুইঙ্কেল মানে কি ঝিলমিল করে। অন দ্য মিল্কি ওয়ে মানে হচ্ছে, মিল্কি ওয়ে এমন একটা জায়গা আকাশের, সেখানে হচ্ছে হাজার হাজার তারা থাকে। এটা কেমন যেন আকাশ গঙ্গা, আকাশ সমুদ্রের মতো বলা হয়, তার মানে এখানে হাজার হাজার তারা থাকে। তাহলে যেমন তারাগুলো একটানা জ্বলে ওঠে, আর আকাশ গঙ্গায় বা মিল্কি ওয়েতে তারাগুলো ঝলমল করে। they strayed in never ending line, তারা একটানা সারিতে ছড়িয়ে আছে। নেভার এন্ডিং মানে কি একটানা লাইন, যে লাইনটা কখনো শেষ হবে না। স্ট্রেস, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, একটানা লাইনে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। অর্থাৎ আকাশে যেরকম তারাগুলো কন্টিনিউয়াসলি তারাগুলো ঝলমল করতে থাকে একটানা, তেমনইভাবে ডেফোডিল ফুলগুলো একটানা ছড়িয়ে আছে। কোথায়? অ্যালং দ্য মার্জিন অফ আ বে। অ্যালং দ্য মার্জিন মানে হচ্ছে ধার, বে মানে হচ্ছে সাগর, সমুদ্র। তাহলে অ্যালং দ্য মার্জিন অফ আ বে, একটা সমুদ্রের ধারে। 10,000 saw I at a glance, আমি একসাথে 10,000 ডেফোডিল ফুল দেখলাম। কি করতেছে তারা? টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স। টসিং মানে কি? টসিং মানে হচ্ছে দুলানো। টসিং দেয়ার হেডস, তারা মাথা দুলাচ্ছে। ইন স্প্রাইটলি ড্যান্স, স্প্রাইটলি মানে হচ্ছে প্রাণবন্ত, প্রৎফুল্ল। তারা মাথা দুলিয়ে দুলিয়ে প্রৎফুল্লভাবে আনন্দের সাথে কি করতেছে? ড্যান্স করতেছে, নাচতেছে। তাহলে এই স্ট্যান্জায় আমরা কি দেখলাম? এই স্ট্যান্জায় বলেছে যে আকাশে যেরকম তারারা ঝলমল করতে থাকে, আকাশ গঙ্গায় তারা যেরকম ঝিলমিল করে, তেমনইভাবে আমি দেখলাম যে ড্যাফোডিল ফুলগুলো একটানা সারিতে ছড়িয়ে আছে কোনো একটা উপসাগরের ধারে। আর সেই ফুলগুলো কি করতেছে? সেই ফুলগুলো আমি প্রায় হচ্ছে একটানা 10,000 ফুলের মতো দেখেছি, যে ফুলগুলো তারা আনন্দে মাথা দুলিয়ে দুলিয়ে নাচতেছিল। তারপরে থার্ড স্ট্যান্জা। দ্য ওয়েভস বিসাইড দেম ড্যান্সড বাট they outdid the sparkling waves in the glee. A poet could not but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. Okay. The waves beside them danced. ওই যে ড্যাফোডিল ফুলগুলো তারা কিন্তু একটা সাগরের ধারে ছিল। যেই সাগরের ধারে ছিল, সেই সাগরের যেই ওয়েভসগুলো ছিল, সেই সাগরের যেই
তরঙ্গগুলো ছিল, ঢেউগুলো ছিল, সেগুলোও কী করতেছিল, নাচতেছিল। দ্য ওয়েভ বিসাইড দেম ড্যান্স, তাদের পাশে যে ঢেউগুলো ছিল তারাও নাচতেছিল। বাট দেই, কিন্তু তারা, অর্থাৎ যে ফুলগুলো, সেই ফুলগুলো কি আরও বেশি নাচতেছিল। আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, গ্লি মানে হচ্ছে আনন্দ, গ্লি মানে কি, গ্লি মানে আনন্দ। স্পার্কলিং, স্পার্কলিং মানে হচ্ছে ঝলমলে। বাট দেই আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, কিন্তু তারা, অর্থাৎ ওই ড্যাফোডিল ফুলগুলো, এই যে স্পার্কলিং ওয়েভস, ঝলমল যেই ঢেউগুলো রয়েছে, আনন্দে তাদেরকেও ছাড়িয়ে গেল। অর্থাৎ সমুদ্রের ঢেউগুলো যেরকম ঝলমল করতেছে, যেরকম ড্যান্স করতেছে, তাদের থেকে আরও বেশি ড্যান্স করতেছে কারা, ড্যাফোডিল ফুলরা। আ পোয়েট কুড নট বাট বি গে, একজন কবি খুশি না হয়ে পারে না। গে মানে হচ্ছে খুশি। একজন কবি খুশি না হয়ে পারে না এরকম দৃশ্য দেখে। ইন সাচ আ জোকান্ট কোম্পানি, ইন সাচ আ জোকান্ট কোম্পানি, জোকান মানে হচ্ছে আনন্দময়, কোম্পানি মানে সঙ্গ। এমন আনন্দময় সঙ্গ পেলে, অর্থাৎ কোন একটা কবি বা কোন একটা মানুষ যদি এরকম আনন্দময় একটা সঙ্গ পায়, এরকম একটা দৃশ্য দেখে, তাহলে সে কি করে, সে আনন্দ না হয়ে থাকতে পারে না। আই গেজড অ্যান্ড গেজড বাট লিটল থট, আই গেজড অ্যান্ড গেজড, আমি তাকিয়েছিলাম, আমি তাকিয়েছিলাম, দুইটা মিলে এইভাবে অর্থ করো তোমরা, যে আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম, বাট লিটল থট, কিন্তু খুবই কম ভেবেছিলাম, অর্থাৎ কিন্তু ভাবতেই পারিনি। হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট, হোয়াট ওয়েলথ, কত সম্পত্তি, ওয়েলথ মানে কি সম্পত্তি, অর্থাৎ এখানে বলতে পারো যে কত আনন্দ, দ্য শো এই দৃশ্যটা, টু মি হ্যাড ব্রট আমাকে দিয়েছে, অর্থাৎ এই দৃশ্য আমাকে কত আনন্দ দিয়েছে আমি তা ভাবতেই পারিনি, অর্থাৎ এই দৃশ্যগুলো আমাকে খুবই আনন্দ দিয়েছে। তাহলে এই তৃতীয় নাম্বার স্ট্যান্ডে আমরা কি পেলাম, এই তৃতীয় নাম্বার স্ট্যান্ডে আমরা দেখলাম যে ড্যাফোডিল ফুল যেরকম নাচতেছে সমুদ্রের পাশে বা সাগরের পাশে, তাহলে ওই সাগরের যে ঢেউগুলো রয়েছে সেই ঢেউগুলোও কেমন যেন নাচতেছে। কিন্তু ড্যাফোডিল ফুল যেই ড্যান্স করতেছে, যেই নাচানাচি করতেছে, সেটা কিন্তু সেই সাগরের যেই ঢেউগুলোর নাচ তার থেকে অনেক বেশি করতেছে, তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে, আউটডিড। তারপরের স্ট্যান্ডায় আমরা চলে যাই। For oft when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon that inward eye, which is the bliss of solitude, and then my heart with pleasure fills, and dances with the daffodils. আচ্ছা, এখানে কি বলছে, ফর অফট মানে ফর অফেন, প্রায়, হোয়েন অন মাই খোঁজ আই লাই, খোঁজ মানে হচ্ছে বিশ্রাম করার জায়গা, খাট, যখন প্রায় আমি আমার খাটে শুয়ে থাকি, ইন ভেইকান্ট অর পেন্সিভ মুড, ইন ভেইকান্ট, ভেইকান্ট মানে হচ্ছে খালি, আর পেন্সিভ মানে কি চিন্তামগ্ন, যখন কোনো খালি অর্থাৎ এমনিই শুয়ে থাকি, বা যখন কোনো চিন্তামগ্ন মুড নিয়ে শুয়ে থাকি, they flash upon that inward eye, inward eye, inward মানে হচ্ছে মনের চোখ, inward eye মানে কি মনের চোখ, তারা আমার মনের চোখে ঝলকে ওঠে, ফ্ল্যাশ আপন মানে কি ঝলকে ওঠে, অর্থাৎ আমি সেই দৃশ্যগুলো ভাবতে থাকি। which is the bliss of solitude, which is the bliss of solitude, solitude মানে হচ্ছে একাকিত্ব, আর bliss মানে হচ্ছে শান্তি, শক্তির উৎস। which is the bliss of solitude, যা একাকিত্বের শক্তির উৎস। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, তখন আমার মন আনন্দে ভরে যায়। অ্যান্ড ড্যান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, এবং ড্যাফোডিলের সঙ্গে নাচে। তাহলে এই স্ট্যান্ডে আমরা কি জানতে পারলাম, এই স্ট্যান্ডে আমরা জানতে পারলাম যে কবি বলতেছে, আমি যখনই আমার বিশ্রামের জায়গায় আমি শুয়ে থাকি কোনো চিন্তামগ্নভাবে, অথবা কোনো কারণ ছাড়াই যখন আমি স্বাভাবিকভাবে শুয়ে থাকি, তখন সেই যে দৃশ্য আমি দেখেছিলাম সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আর আমি যে একা, এই একাকিত্বের শক্তির উৎসই হয় আমার সেই দৃশ্যটা। কারণ কি হয়, কারণ আমি সেই দৃশ্যের কথা যখন আমি ভাবি, তখন আমার মন, আমার হৃদয় আনন্দে ভরে ওঠে, এবং আমার মন কেমন যেন ওই ড্যাফোডিল ফুলগুলোর সাথেই নাচ করে। এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, যেসব ওয়ার্ড তোমাদের কাছে কঠিন মনে হতে পারে প্রত্যেকটা ওয়ার্ড এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে।
এখন আমাদের জানতে হবে এই যে কবিতা, এই পুরো কবিতা পড়ে আমরা কি কি থিম এখান থেকে জানতে পারলাম। ফার্স্ট অফ অল দেখো, নেচার্স বিউটি অ্যান্ড ইটস পাওয়ার, প্রকৃতির সৌন্দর্য এবং এর শক্তি। দ্য পোয়েম শোজ দ্যাট নেচার লাইক ড্যাফোডিলস ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ইট ক্যান মেক আস ফিল হ্যাপি অ্যান্ড এনজয়ফুল। কবিতায় এটা দেখানো হয় যে নেচার লাইক দ্য ড্যাফোডিল ইজ ভেরি বিউটিফুল, প্রকৃতি যেমন ড্যাফোডিল ফুল, এটাও তো প্রকৃতির একটা অংশ, সেটা কি, সেটা খুবই সুন্দর এবং এই সুন্দর জিনিস আমাদের মনকে কী করতে পারে, হ্যাপি করতে পারে এবং আমাদের মনকে আনন্দ দিতে পারে। এটা হচ্ছে নেচার্স বিউটি অ্যান্ড ইটস পাওয়ার, প্রকৃতির একটা সৌন্দর্য এবং প্রকৃতির একটা শক্তি। তারপরে মেমোরি অ্যান্ড ইমাজিনেশন, রিমেম্বারিং দ্য বিউটিফুল সিন ইন নেচার ক্যান মেক আস ফিল বেটার অ্যান্ড হ্যাপি ইভেন ইফ উই আর স্যাড অর অ্যালোন। মেমোরি মানে কি, মনে রাখা, অ্যান্ড ইমাজিনেশন এবং কল্পনা করা, অর্থাৎ ওই যে কবি প্রকৃতির যে একটা সুন্দর দৃশ্য তিনি দেখেছিলেন, সেই দৃশ্য তিনি মনে রাখেন, মনে রাখেন। অ্যান্ড ইন নেচার ক্যান মেক আস ফিল বেটার অ্যান্ড হ্যাপি, আর সেই যে প্রাকৃতিক যে দৃশ্যটা, সেই দৃশ্যটা যখনই আমরা মনে ভাবি বা কবি মনে ভাবেন, তখন সে বেটার ফিল করেন। ইভেন ইফ উই আর স্যাড অর অ্যালোন, যদিও আমরা খুবই দুঃখিত অবস্থায় থাকি, খুবই খারাপ অবস্থায় থাকি অথবা একাকী থাকি। কানেকশন বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার, হিউম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতির সাথে একটা মিল বন্ধন। পিপল অ্যান্ড নেচার আর কানেক্টেড, নেচার হেল্পস আস ফিল কাম অ্যান্ড রিফ্রেশেস ইন আওয়ার মাইন্ড। পিপল অ্যান্ড নেচার আর কানেক্টেড, মানুষ এবং প্রকৃতি এরা কি একে অপরের সাথে কানেক্টেড। নেচার হেল্পস আস ফিল কাম অ্যান্ড রিফ্রেশেস আওয়ার মাইন্ড, নেচার কী করে, আমাদেরকে শান্ত থাকতে এবং আমাদের মাইন্ডকে রিফ্রেশ করতে, পরিষ্কার করতে সাহায্য করে। তাহলে এই পুরো কবিতা পড়ে আমরা যেসব মূল ভাব জানতে পারলাম তা হচ্ছে নেচার্স বিউটি অ্যান্ড ইটস পাওয়ার, মেমোরি অ্যান্ড ইমাজিনেশন, কানেকশন বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার। আচ্ছা, এখন আমরা পুরো কবিতা চলো একবার রিভিশন দিই। আজকে আমরা কি কি পড়লাম, কি কি জানলাম, তার একটা রিভিশন আমরা দিই। প্রথমত জানলাম যে এই কবিতা লিখেছে উইলিয়াম ওরসট। উইলিয়াম ওরসটের জন্মসাল এটা ইম্পর্টেন্ট বলছি, মৃত্যুসাল এটাও ইম্পর্টেন্ট। উনি রোমান্টিক মুভমেন্টের একজন লিডার ছিলেন, উনি কিন্তু একই সাথে একজন ল্যাক পোয়েটও ছিলেন। ওনার বিখ্যাত একটা বইয়ের নাম ছিল লিরিক্যাল ব্যালেড। তারপরে এখানে আলোচনা করেছি আমরা রোমান্টিক মুভমেন্ট কাকে বলে। রোমান্টিক মুভমেন্ট হচ্ছে নতুন ধারার একটা লেখা, যেখানে প্রকৃতি, ফিলিং, ইমাজিনেশন, ইমোশন, সিম্পল এভরিডে লাইফ এসব সম্পর্কে লেখা হয়। তারপরে ল্যাক পোয়েট হচ্ছে তিনজন কবির একটা গ্রুপ, উইলিয়াম ওরসট, স্যামুয়েল টেইলর কলেরিজ, রবার্ট সানডি। তারপরে ইন্ট্রোডাকশন সম্পর্কে জানলাম এই কবিতা কী বিষয়। তারপরে এই কবিতার মধ্যে কিছু লিটারারি ডিভাইস ব্যবহার করেছে লেখক, সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, সেগুলো আমরা একে একে খুব ভালোভাবে জেনেছি। তারপরে এই কবিতা লাইন বাই লাইন আমরা পড়লাম। সো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।